হাই স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি ক্লাস 9 নিয়ে। অর্থাৎ আমি এবার যে সিরিজটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর টেক্সট বইয়ের সিরিজ। তো সেইখানে দেখো ক্লাস 9-এর যে ব্লিস নামক যে টেক্সট বইটি রয়েছে সেখানে যে কন্টেন্টস নামে যে পেজটি রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে দেখবে সেখানে রয়েছে 12টি লেসন্স। তার মধ্যে 8টি হচ্ছে প্রোজ স্টাইলে লেখা আর 4টি হচ্ছে পোয়েম স্টাইলে লেখা। তো যাই হোক, এই 12টি লেসন্সের মধ্যে আমি তোমাদের প্রথমে পোয়েম সিরিজ নেব, অর্থাৎ আজকে থেকে শুরু করব তোমাদের পোয়েম। প্রথমে যে পোয়েমটি তোমাদের কন্টেন্টের মধ্যে রয়েছে, লেসনের মধ্যে রয়েছে, দ্যাট ইজ লেসন 3 পোয়েম অটম বাই জন ক্লেয়ার। তো এসো আমরা সরাসরি চলে যাই আমাদের টেক্সটে। পোয়েম অটম। দেখো, যে কোনো ওয়ার্ক বা যে কোনো টেক্সট সেটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের সেটি বোঝার একটা সুবিধে হবে। যেরকম ভেঙে নিই বলতে বাইফেকেট করে নেওয়া, অর্থাৎ দেখো প্রথমে যদি আমরা টাইটেলের ভাগটা দেখে নিই, যে টাইটেলটা এই টেক্সটের সাথে দেওয়া হয়েছে সেটা কি আদতেও অ্যাপ্রোপ্রিয়েট, না সেই টাইটেলটা কি বোঝাতে চেয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা সঠিক কিনা, সার্থক হয়েছে কিনা, সেটা তো আমরা একদম টেক্সটের শেষে গিয়ে বুঝবো যখন আমাদের টেক্সটটা আমরা পড়ে নেব। কিন্তু টাইটেলটা কি বলতে চেয়েছে, তার একটা আক্ষরিক মানে কি হতে চলেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই একবার দেখা দরকার। তারপর যে সেকশনটি আসে দ্যাট ইজ আমাদের যে লেখক, তার সম্পর্কে, অর্থাৎ লেখক তার ব্যাকগ্রাউন্ড কি, তিনি কীরকম চিন্তাধারার মানুষ ছিলেন সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। কেননা তারপরেই যে মেন পোর্শনটি রয়েছে অর্থাৎ টেক্সট পোর্শনটি রয়েছে সেটি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, এবং এটি হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার। যেই সাবজেক্ট ম্যাটারটি নিয়ে আমাদের কিন্তু মেন এই টেক্সটগুলি রচনা করা হয়েছে বা সেই টেক্সটগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। টেক্সটের মানে তখনই আমরা বুঝতে পারবো যখন এই দুটো সেকশনও আমাদের রিলেটেড থাকবে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরই যে কোনো টেক্সটকে আমরা ভালো মতো আত্মস্থ করতে পারবো বা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এবার যদি আমরা যদি পোয়েমের প্রথমে যে টাইটেল সেকশনে আসি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে যেই ওয়ার্ডটি আমরা পাচ্ছি দ্যাট ইজ অটম। অটম মানেই হচ্ছে একটা সিজন, অর্থাৎ একটা ঋতু, এবং এই অটম ঋতুটা আমাদের কিন্তু মাইন্ডের ইমেজে বা আমাদের মাইন্ডের যে চিত্র রয়েছে, যে ছবি রয়েছে, তার সাথে কিন্তু খুব চেনা একটি চিত্র। আমরা জানি অটম মানে শরৎকাল। এই অটমের কিছু বিশিষ্টতা রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বলতে পারি। সেই বৈশিষ্ট্যগুলি কী কী না, অটম কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড, গ্র্যাজুয়াল ট্রানজিশন হয়। গ্র্যাজুয়াল ট্রানজিশন মানে হচ্ছে ঋতু বৈচিত্র্য যখন হচ্ছে একটা বছরে, ঋতুর সাইকেল বা চক্রগুলো যখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সিজনের, তখন কিন্তু সামার অর্থাৎ গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকাল থেকে যখন উইন্টার অর্থাৎ শীতকালের দিকে সেই ঋতু চক্রটি ঘুরতে থাকে, তার মাঝেই আসে এই অটম বা শরৎ ঋতু। তাহলে এই শরৎ ঋতু যখন আসে তারপরেই যে ঋতুটি আসবে সেটি হচ্ছে আমরা জানি যে তাহলে উইন্টার আসবে। তাহলে উইন্টারের আগমনকালে বা উইন্টার আসার আগে কিন্তু এই শরৎ ঋতুকে আমরা পেয়ে থাকি। তাহলে অটোমেটিক্যালি উইন্টারের কিছু বৈশিষ্ট্য এই ঋতুতে পাওয়া যাবে, যেমন এই ঋতুতে কিন্তু একটা ওয়েট এবং উইন্ডি একটা পরিবেশ আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, তাছাড়াও যেটা পাতা ঝরা, ডিসিডিয়াস মানে পর্ণমোচী বৃক্ষ থেকে কিন্তু যেহেতু উইন্ডি বললাম, অর্থাৎ বাতাস পূর্ণ একটা ঋতু আমি বললাম, সেই ঋতুতে তাহলে কী হচ্ছে, পাতা ঝরে পড়তে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে শর্ট ডিউরেশন অফ ডে, অর্থাৎ দিনের যে পরিমাণ বা দিনের যে টাইম ডিউরেশন, যে সময়ের ভাগ, সেটা কিন্তু কমে যেতে থাকবে, টেম্পারেচার লো হতে থাকবে এবং রাত্রের পরিমাণ বাড়তে থাকবে। কেননা এরপরেই কিন্তু যে ঋতুটি আসছে দ্যাট ইজ উইন্টার। এবার বলি, এই যে বৈশিষ্ট্যগুলি আমি বললাম টাইটেল সম্পর্কে বা এখানে এই সিজন সম্পর্কে, সেটা কিন্তু আমি আমাদের দেশের নয়, আমাদের কন্টিনেন্টের নয়, এটা কিন্তু ইউরোপ অর্থাৎ ইংল্যান্ডের দিকের যে কন্টিনেন্ট, ইংল্যান্ডের যেই আবহাওয়া তার সম্পর্কে আমি বললাম। আর ইংল্যান্ডের আবহাওয়ার মধ্যে কিন্তু উইন্টার হচ্ছে একটি ফ্রস্টি ওয়েদার, অর্থাৎ সেখানে কিন্তু বরফও পড়ে। তো দেখো, সেই ক্ষেত্রে কি উইন্টার সিজন আসার আগে অটমের যে বৈশিষ্ট্য আমাদের দেশের সাথে কিন্তু তার অতটা আমরা সেরকম হুবহু মিল পাবো না। তো যাই হোক, এবার আমরা তাহলে চলো
চলে যাই আমাদের নেক্সট পোর্শন, দ্যাট ইজ আমাদের পোয়েট সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। এই পোয়েমটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে জন ক্লেয়ার। উনি 1793 অর্থাৎ 1793 সালে উনি জন্মান। কোথায় জন্মান? হেডস্টন নামে। সেটি ছিল নর্থহ্যাম্পশায়ারে, আবার পিটারবার্গের থেকে 6 মাইল দূরে ইংল্যান্ডে। এবং তিনি মারা যান কত সালে? 1864 সালে। তো যাই হোক, উনি ছিলেন একটা কৃষকের ছেলে, পিজেন্ট সান। ফার্ম হাউসে অর্থাৎ ফার্মারের একটা ঘরে কিন্তু উনি জন্মগ্রহণ করেন। যেহেতু একটা ফার্মার বা কৃষকের ঘরে জন্মগ্রহণ করেন, তার মানে আমরা বুঝতেই পারবো যে উনি একটা গ্রাম্য পরিবেশের সাথে কিন্তু ওনার পরিচয় ঘটেছে, বা ওনার পরিচিতি কিন্তু বেশি গ্রাম্য পরিবেশে। একটা কৃষক কোথায় থাকে? গ্রামের দিকে থাকেন। উনি সেখানে কিন্তু চাষাবাদের মধ্যে বা ফার্মিংয়ের মধ্যে নিজের জীবন অতিবাহিত করেন। এবং একটা কৃষকের জীবনে কিন্তু হার্ডশিপ, স্ট্রাগল, কঠোরতা, পরিশ্রম এগুলোর কিন্তু অনেক আমরা কিন্তু ছাপ দেখতে পাই, বা একটা কৃষককে বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে তার জীবনটা কিন্তু অতিবাহিত করতে হয়। বিভিন্ন সিজনসের এক এক রকম খেলা, তার উপর আবার ফসল ফলানোর নানান বিধি, তাই না? কাজেই দেখো, একটা হার্ডশিপের মধ্যে বা স্ট্রাগলের মধ্যে কিন্তু যেরকম ওনার ফ্যামিলি ছিল, উনিও কিন্তু জীবনটা ঠিক সেই রকম একটা পরিশ্রমী জীবন উনি আস্তে আস্তে অতিবাহিত করেছেন। তার পাশাপাশি উনি একজন রুরাল রোম্যান্টিক পোয়েট বলা যেতে পারে। রুরাল রোম্যান্টিক মানে হচ্ছে গ্রাম্য যেই কবি, গ্রামের যেই কথা লেখেন, যিনি প্রকৃতিকে ভালোবাসেন, এমন একটা কবি ছিলেন উনি। ওনাকে বলা যেতেই পারে যে ওনার মধ্যে পোয়েট্রিক একটা মানে ভাব তো ছিলই, অর্থাৎ পোয়েম লেখার একটা ভাব ছিল, এবং পোয়েটিক এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ উনি প্রকৃতিবিদ, যিনি কি কাব্যিক আকারে তার পাঠকদের তুলে দিতেন তার লেখা, প্রকৃতির লেখা, প্রকৃতির কথা। আচ্ছা, এবার দেখো, একটা যুগের যখন উনি একজন বাসিন্দা, বা একটা যুগে যখন উনি ওনার জীবনটা অতিবাহিত করছেন, তাহলে সেই যুগের ছাপ কিন্তু ওনার লেখার মধ্যে অবশ্যই থাকবে। যেরকম এখনকার লেখকরা যদি এখন এই সময় এই প্রেক্ষাপটে কিছু লেখেন, তাহলে ডেফিনেটলি এই যুগের কিছু কথা তার লেখার মধ্যে থাকবে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে থাকবে। সেরকমই কিন্তু জন ক্লেয়ারের লেখার মধ্যেও কিন্তু এই দৃষ্টিভঙ্গি বা তার কাটিয়ে আসা, তার এক্সপিরিয়েন্স করা, তার উপভোগ করা, চাক্ষুষ করা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা ওনার লেখার মধ্যে পাবো। উনি যেই যুগ কাটিয়েছেন সেই যুগটি ছিল শিল্প বিপ্লবের যুগ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেই সময় চলছিল ইংল্যান্ডে। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ কলকারখানার যে শিল্প বিপ্লব চলছে, তাতে কিন্তু সোসাইটিতে বা আমাদের সমাজে, আমাদের বলতে ইংল্যান্ডে তৎকালীন সমাজে দেখা গেল একটা আমূল পরিবর্তন। কেননা আমরা জানি বিপ্লব কথার অর্থ মানে হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ একটা ধারা, একটা জীবনধারা যেভাবে প্রবাহ হচ্ছিল বা চলে আসছিল, সেখান থেকে সেই প্রবাহটাকে কিছুটা পাল্টে দেওয়া, দিকটাকে তার বদলে দেওয়া। তো সেই রেভলিউশনের জন্য কিন্তু দেখা দিল এগ্রিকালচার রেভলিউশনও। এগ্রিকালচার রেভলিউশন বলতে অর্থাৎ ফার্মিংয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু রেভলিউশন এলো। বিভিন্ন যেহেতু কলকারখানা, শিল্প তৈরি হতে থাকলো, তার ফলে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডেও কিন্তু অনেক সময় ক্লোজড করে দেওয়া হলো। অনেক সময় কোনো কিছু যেই বেড়া দিয়ে একটা আলাদাভাবে চাষের জমি সেখানে চাষাবাদ করা হতো, সেটা আর নাও হতে থাকলো। কেননা সেই সমস্ত জমিতে সেই সময় শিল্প একটা কিন্তু কারখানা গড়ে উঠতে থাকলো। এবং দেখা গেল যে কান্ট্রি সাইড থেকে অর্থাৎ গ্রামের থেকে মানুষ ভিড় করতে লাগলো শহরে। কিসের জন্য? না কাজের জন্য। এদিকে আবার কাজের যে হিসেবটা, তার সেখানে কিন্তু একটা যখন মেশিনের আবির্ভাব হয় বা মেশিন চলে আসে, তখন কি হয় না, সেই মেশিনের কাজটা কিন্তু 10 জনের কাজটা কিন্তু একটা মেশিন একাই করে দিতে পারে। তার ফলে কিন্তু একটা কর্মী ছাঁটাইয়ের দিকও ছিল। আচ্ছা, তার পাশাপাশি যেহেতু গ্রামের অধিকাংশ মানুষ, এই যে একটা এগ্রিকালচার রেভলিউশনও হলো, বিভিন্ন কৃষিকাজের জমিগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, মানুষ যখন দেখলো গভর্নমেন্টও তাদের অ্যাসিস্ট করছে না, কোনো সাহায্য করছে না এই ব্যাপারে, তখন তারা ভিড় করতে থাকলো কোথায়? না শহরাঞ্চলে। কেন? না তাদের পেট চালানোর জন্য বা নিজেদের জীবিকা অর্জনের জন্য। কি খাবে না হলে, তাই না? তো দেখো, সেই জীবিকা অর্জনের জন্য তারা কি করতে লাগলো? না শহরে যেতে লাগলো। সেখানে নয়েজি একটা
অ্যাটমসফিয়ার শুরু হলো, সেখানে কিন্তু প্রচণ্ড আনহাইজেনিকভাবে সবাই থাকতে লাগলো এবং এত মানুষের যেখানে সমাবেশ দেখা গেল। এবং তার পাশাপাশি যে অর্থনীতিতে যে একটা ছাপ ফেললো, এটা কিন্তু একদমই ঠিক কথা। অর্থনীতিতে ছাপ ফেললো কেমন? যারা রিচ ছিল, অর্থাৎ যারা ধনী ব্যক্তি ছিল, তারা কিন্তু আরও ধনী থেকে ধনীতর হলো, অর্থাৎ রিচ থেকে তারা রিচার হলো। আর যারা গরিব মানুষ ছিল, তারা পুয়োর থেকে আরও পুয়োরার হলো, আরও তারা গরিব হতে থাকলো। তাদের অনেক সময় কি হতো না, দৈনন্দিন জীবন কাটানোর জন্য যেই রুজি রোজগার, সেটা তাদের মিলল না। এবং যারা ধনী, তারা হয়তো কোনো একটা মেশিন কিনে, কোনো একটা শিল্প বিপ্লবের সাথে যুক্ত হয়ে কোনো একটা কলকারখানা তৈরি করে তারা কিন্তু আরও বড় হতে লাগলো। কাজেই ধনীদের লাইফস্টাইল এবং তার পাশাপাশি গরিবদের লাইফস্টাইলের মধ্যে একটা ফারাক দেখা গেল। ধনীদের মধ্যে দেখা গেল তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশুনো করছে, ইভেন মেয়েরাও তখন বেশ পড়াশুনো করে, তারা এমব্রয়ডারির কাজ শেখে, মিউজিক শেখে, বিভিন্ন এরকম তাদের সফিস্টিকেটেড লাইফ, খুব আরামদায়ক একটা লাক্সারি লাইফ কিন্তু তারা অতিবাহিত করতে থাকলো। যেখানে কিন্তু একটা গরিবের ছেলে বা মেয়ে, তারা কিন্তু ঠিকঠাক এডুকেশনটাও পেত না। এখন যেরকম কম্পালসারি এডুকেশনের যুগ, অর্থাৎ আমাদের পড়াশুনো করতেই হবে, তাই না, প্রত্যেকের অধিকার, কিন্তু সেই সময় ইংল্যান্ডে কিন্তু সেইটি ছিল না, যার ফলে গরিব অনেক ছেলে মেয়ে তারা কিন্তু পড়াশুনো করতে পারতো না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, তারা পড়াশুনো করতে পারতো না, কিন্তু যদি কোনো মিশনারি স্কুল মনে করে যে তাদেরকে পড়াবে, তারা কিন্তু পড়তে পারতো। বিশেষ করে খ্রিশ্চান মিশনারি বিভিন্ন চার্চ বা স্কুল, এইভাবে কিন্তু তারা সেই সময় শিক্ষা লাভ করে। কাদেরকে না, লেবারের যে সমস্ত ছেলেপিলে, গরিবদের যারা ছেলেপিলে, তাদেরকে। যাই হোক, তো তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এতটা যে বৈষম্য, শ্রেণী বৈষম্য, অর্থনীতি বৈষম্য দেখা দিল, তার ফলে কিন্তু একটা অপুষ্টির শিকার হলো এই গরিব মানুষেরা, অর্থাৎ ম্যালনিউট্রিশনে কিন্তু তারা ভুগতে লাগলো। যেমনটি কিন্তু আমাদের জন ক্লিয়ারের ক্ষেত্রেও সেটার কোনো অন্যথা হয়নি। কেননা এটাই মনে করা হয় যে ওনার হাইট ছিল 5 ফুট, যেটি কিন্তু ম্যালনিউট্রিশন বা অপুষ্টির জন্যই কিন্তু তার এটি হয়েছিল। এবং তার জীবন চলাকালীন কিন্তু উনি অনেক শারীরিক দুর্বলতার মধ্যে পড়েন। পাশাপাশি একটু আগেই বললাম, শিক্ষা লাভ করাতো কারা বা শিক্ষা দান করতো কারা? বিভিন্ন মিশনারি স্কুলগুলো। তো সেরকমই একটি মিশনারি স্কুলে আমাদের এই কবি অর্থাৎ জন ক্লেয়ার পড়াশুনো করেন, এবং সেই মিশনারি স্কুলটির নাম ছিল গ্লিন্টন চার্চ স্কুল। উনি সেখান থেকে পড়াশুনো করেন, কিছু বছর পড়াশুনো চালান। বিভিন্ন সময় তাকে বিভিন্ন কাজের মধ্যেও কাটাতে হয়। উনি ব্লু বেল ইনে উনি ছিলেন একজন পট বয়। ওখানে বিভিন্ন কর্মী হিসেবে উনি কাজ করতেন। সেখানে হয়তো তোমার জল দেওয়া, বিভিন্ন এই যে এখন যেটা ওয়েটার আমরা জানি, সেরকম একটা কাজ উনি কিন্তু করতেন। প্লাস গার্ডেনার হিসেবেও উনি তারপর অন্য জায়গায় নিযুক্ত হন। তাছাড়াও মিলিশিয়া বা মিলিটারি রিজার্ভ ফোর্সেও কিন্তু উনি ছিলেন। আর্থিক অবস্থা তার কিছু কিছু জীবনের সময় কিছু কিছু খারাপ গেছে, ইভেন তার মধ্যে ফ্রাস্ট্রেশন এসেছে জীবনে, শেষের দিকে অ্যাসাইলামেও কিছু দিন ওনাকে কাটাতে হয়, অ্যাসাইলাম অর্থাৎ পাগলাগারদেও ওনাকে কিন্তু কাটাতে হয়। এরকম একটা মানুষ ছিলেন। কিন্তু যেটি ছিল তার মধ্যে, সেটি হচ্ছে কাব্যিক একটা বিষয়, অর্থাৎ কবির একটা যে মাহাত্ম্য। এবং ওনার মতো কবিকে এটাই বলা যেতে পারে যে ওনার মতো কবিরা কিন্তু কখনো তৈরি করা যায় না ওনাদেরকে, বরং ওনারা জন্মান। দে আর নট মেড, বাট দে আর বর্ন। উনি সেই জন্ম কবি, উনি সেই জাত কবি, উনি সেই প্রকৃতিকে নিজের মধ্যে আত্মস্থ করে তার মধ্যে থেকে উনি লেখার রসদকে কিন্তু খুঁজে পেতেন। ওনার প্রথম দিকের লেখাগুলো ডিলাইটফুল ছিল, অর্থাৎ খুব আনন্দ সহকারে, আনন্দ নিয়ে উনি লিখতেন, প্রকৃতির সাথে একাত্ম হয়ে গিয়ে, প্রকৃতির ছোট্ট ছোট্ট কথা বলে। যেরকম আমরা এই কবিতাতেও দেখব যে কি সুন্দর গ্রাম্য চিত্র বা গ্রামের চিত্র কিন্তু উনি আমাদের তুলে ধরেছেন, গ্রামের ছবি উনি আমাদের তুলে ধরেছেন, গ্রামের বিভিন্ন বিভিন্ন টুকরো টুকরো ছবি, কোনো সময় পোলট্রি ফার্মের ছবি, কোনো সময় প্রকৃতির সৌন্দর্যের ছবি, কোনো সময় ঘরের মধ্যের ছবি, ঘরের বাইরের ছবি। হ্যাঁ, একটা অন্যরকম ফিলিংস কিন্তু আমরা পেয়ে থাকবো। আচ্ছা, ওনার জীবনের শেষের দিকে উনি যেই কবিতাগুলি লিখেছেন, সেইগুলো মেনলি মেডিটেটিভ স্টেটের অনেক সময় সেই ধরনের কবিতা, এবং সেখানে কিন্তু ব্যালেড বা হয়তো ফক সংয়ের মতন উনি কিন্তু লিখেছেন। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট করে মোটামুটি
আমার আমার মনে হয় তোমাদের ধারণাটা কিছুটা হলেও কি জন ক্লেয়ার সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এবং শেষে যেটি না বললেই না, ওনার গ্রেভিয়ার্ডে লেখা যেই কথাটি, টু দ্য মেমোরি অফ জন ক্লিয়ার, দ্য নর্থ হ্যাম্পশায়ার পিজেন্ট পোয়েট। সত্যি উনি ছিলেন পিজেন্ট পোয়েট, অর্থাৎ কৃষকদের কবি। এবং ওনার যে সময়টা আমি বললাম একটু আগে, যে শিল্প বিপ্লবের যে সময় উনি দেখেছেন, যে স্ট্রাগল উনি দেখেছেন, যে কষ্ট হার্ডশিপের মধ্যে উনি নিজের জীবনকে অতিবাহিত করেছেন, সেটি কিন্তু ওনার ভেতরে হৃদয়ে গেঁথে গেছিলো। এবং সেখান থেকেও কিন্তু তার লেখার মধ্যেও অনেক টুকরো টুকরো লেখা উঠে এসেছে তার সেই জীবন সম্পর্কে। আগেও বললাম, আবারও বলছি, যে এই ধরনের পোয়েটরা কিন্তু তারা জন্মান, তারা কখনো তৈরি হন না, বা তাদের কখনো তৈরি করা যায় না। তাহলে এবার এসো আমরা এগিয়ে যাই আমাদের টেক্সটের বিস্তারিত আলোচনায়। তাহলে দেখো, আমরা যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের চলে এসেছি। পোয়েমটি লাইন বাই লাইন শুরু করার আগে যে কথাগুলি লেখা রয়েছে তোমাদের টেক্সট বইয়ে পোয়েমের উপরে, সেইগুলো সম্পর্কে একবার আমরা জেনে নিই, তারপর আমরা ডিরেক্ট টেক্সটের লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশনে চলে যাব। Lesson 3, Autumn by জন ক্লেয়ার। জন ক্লেয়ার কত সালে জন্মেছিলেন? 1793 এবং মারা যান 1864-এ। Was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. তাহলে দেখো, যেই বিষয়টি তোমাদের আমি এতক্ষণ বললাম পোয়েট সম্পর্কে, যে উনি যে অবস্থার মধ্যে ছিলেন, যে মানসিক অবস্থার মধ্যে উনি ছিলেন, যেভাবে উনি কান্ট্রি সাইডের একটা আমূল পরিবর্তন ওনার জীবনে এক্সপিরিয়েন্স করেছিলেন, সেইভাবেই কিন্তু উনি ওনার জীবন দর্শন দিয়ে বা ওনার চিন্তা ভাবনা, ওনার পার্সপেক্টিভ দিয়ে উনি ওনার পোয়েম লিখতেন। এবং উনি একজন বিখ্যাত কবি ছিলেন, অ্যান ইংলিশ পোয়েট। ইংলিশ পোয়েট বলতে এখানে ইংল্যান্ডের যেহেতু উনি বাসিন্দা ছিলেন, সেজন্য ইংলিশ পোয়েট বলা হয়েছে। এবং উনি যথেষ্ট সুন্দরভাবে ওনার লেখনীর মাধ্যমে ইংলিশ কান্ট্রি সাইডকে, অর্থাৎ গ্রাম্য পরিবেশকে উনি তুলে ধরেছিলেন। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. ওনার যে পোয়েট্রির কালেকশন ছিল, পোয়েমের যে কালেকশন ছিল, তার মধ্যে এই ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এগুলো বিখ্যাত, উল্লেখযোগ্য। নোটেবল কালেকশন মানে হচ্ছে উল্লেখযোগ্য কিছু কালেকশনস। যাই হোক, এইবার দেখো, লাইন বাই লাইন শুরু করার আগে আমরা চলে যাই পোয়েম সম্পর্কে যে কথাগুলি লেখা রয়েছে। দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রি সাইড। অর্থাৎ এই কবিতা সেটা কি প্রেজেন্ট করছে? একটা সুন্দর ডেসক্রিপশন, সুন্দর একটা বিউটি, সৌন্দর্য আমাদের সামনে যেন একদম ছবির মতো স্পষ্ট একটা অটম বা শরৎ ঋতুকে আমাদের সামনে তুলে ধরছে। এবং সেই ঋতুটি উপভোগ করা হচ্ছে কোন জায়গা থেকে? একটা গ্রাম্য পরিবেশ থেকে, কান্ট্রি সাইড, গ্রাম থেকে সেটা উপভোগ করা হচ্ছে। সেই গ্রামের দৃশ্য, গ্রামের মনোরম সৌন্দর্যের কথা কিন্তু এই কবিতায় বলা হয়েছে। As this season comes just before winter, it is characterized by falling leaves, bare branches and strong winds. দেখো, তোমাদের ইন্ট্রোডাকশনেও আমি বললাম, যখন আমি টাইটেল নিয়ে তোমাদের বলছিলাম, তখনও বলেছি যে এই যে অটম সিজন, সেটা কিন্তু উইন্টারের আগে আসে, অর্থাৎ উইন্টারের আগমন বার্তা নিয়ে এই অটম সিজনটা এসে থাকে। তো সেই সিজনটা যে ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে বা যে ক্যারেক্টার বহন করে, যে চরিত্রগুলি বহন করে, তার মধ্যে কিন্তু পাতা ঝরার যে মরশুম, সেটিকে কিন্তু বোঝায়।
পাতা যদি ঝরে যায় গাছ থেকে তাহলে কি হবে? বেয়ার ব্রাঞ্চেস মানে ডালপাল্লা শূন্য হয়ে যাবে সেই গাছ। এবং এই পাতাটা ঝরে কেন না? সেখানে স্ট্রং উইন্ডস আসে, অর্থাৎ প্রকৃতির মধ্যে যে দাপট, হাওয়ার যে দাপট, সেই দাপটেই কিন্তু সিজন চেঞ্জের বার্তা নিয়ে আসা হয় এবং তার ফলে আস্তে আস্তে পাতাগুলি বৃক্ষ থেকে বা গাছ থেকে ঝরে পড়ে এবং ব্রাঞ্চেসগুলি অর্থাৎ শাখাগুলি, গাছের ডালপালাগুলি কি হয়ে যায় না? নগ্ন হয়ে যায়, অর্থাৎ লিফলেস হয়ে যায়। আশা করি এইটুকুন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশনে চলে যাই। এবার দেখো ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। সেখানে কবি বলছেন, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল ডে। আই বলতে এখানে কিন্তু পোয়েট নিজেকে বোঝাচ্ছেন, ওনার নিজের ফিলিংস উনি সুন্দরভাবে তুলে ধরছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ওনার ফিলিংসটা উনি খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করছেন এই সিজন সম্পর্কে, অটাম সিজন সম্পর্কে। তো উনি ভালোবাসছেন, আই লাভ, আমি ভালোবাসি বা বাসছি। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল ডে। আমি খুব ভালোবাসি এই যে ফিটফুল একটা দমকা হাওয়া আসছে, এই যে দমকা হাওয়াটা যেটা মোর অ্যালাইভ, ফিটফুল কথাটার মাধ্যমে কিন্তু উনি অ্যালাইভনেসকে বোঝাতে চেয়েছেন। আরো সজীবতা, বাতাসের যে জোর তাকে উনি বোঝাতে চেয়েছেন। আর গাস্ট কথাটা হচ্ছে দাপটকে বোঝাচ্ছে, অর্থাৎ সেই উইন্ডের যে পাওয়ার, এতটা ফোর্সফুলি সেই উইন্ড আসছে, ধেয়ে আসছে সেই উইন্ড, প্রকৃতির মধ্যে দেখা দিচ্ছে সেই উইন্ড, সেটি কি করছে? সেই শক্ত উইন্ড, সেই দাপটযুক্ত উইন্ড সে কিন্তু নাড়া দিচ্ছে, অর্থাৎ শেক্স দ্য কেসমেন্ট অল ডে। কেসমেন্ট বলতে এখানে বলা হয়েছে জানলার যে পাল্লাগুলি রয়েছে সেই পাল্লাগুলিকে কি করছে না? বারবার ধাক্কা দিচ্ছে এসে। আমরা নিজেরাও জানি যদি ঝড় ওঠে কখনো তাহলে কি হয় না? হাওয়ার যেই ঝাপটা সেটা কিন্তু আমাদের জানলার পাল্লাতে কি হয় না? এসে ধাক্কা মারে সেই হাওয়ার দাপট। তো ঠিক কবিও তাই, এই অটাম সিজনে যেই আগেই আমরা শুনলাম বা আমি তোমাদের বলেছি যে এই অটাম সিজনের একটা ক্যারেক্টার হচ্ছে উইন্ডি ওয়েদার। তো সেই উইন্ডি ওয়েদারকে খুব সুন্দরভাবে উনি যেটা বলছেন যে গাস্টফুল উইন্ড এসে সারাদিন ধরে কি করছে না? জানলার যে পাল্লা তাকে কিন্তু ধাক্কা দিয়ে নাড়িয়ে দিচ্ছে। তারপর থার্ড লাইন, and from the mossy elm tree takes the faded leaves away. শুধুমাত্র সেই দাপটযুক্ত বা স্ট্রং উইন্ড শুধুমাত্র কিন্তু কি করছে না? কবির জানলায় এসে ধাক্কাই খালি দিচ্ছে না তার জানলার পাল্লাতে, বরং আরো একটি কাজ করছে। সে কিন্তু এলএম ট্রি, তাদের যে মজি এলএম ট্রি গুলো রয়েছে, গাছ রয়েছে, এলএম গাছ রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে পাতাও ঝরিয়ে ফেলছে। অর্থাৎ সেকেন্ড যে ক্যারেক্টারটা, মানে সারাদিন তো উইন্ডি ওয়েদার থাকেই, আর একটা হচ্ছে কি পাতা ঝরার কাল, অর্থাৎ দ্য সিজন অফ ফল। ফল, FALL, ফল বলতে এখানে পাতা ঝরার যে ঋতু এই অটাম, সেই বৈশিষ্ট্যটাও খুব সুন্দরভাবে উনি আমাদের এবার তুলে ধরলেন বা দেখালেন। সেটা হচ্ছে কিনা মজি এলএম ট্রি। এলএম ট্রি হচ্ছে এক ধরনের বৃক্ষ, অর্থাৎ এক ধরনের গাছ, যেটি কি না ইংল্যান্ডে দেখা যায়। আর এই গাছগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, অনেক সময় কি 40 মিটার অবধিও এর উচ্চতা দেখা যায়। এবং এর এলএম ট্রির যে ছালটি রয়েছে সেটি কিন্তু একটু কি না খাঁজ কাটা, যার ফলে সেখানে অপুষ্পক জাতীয় এক ধরনের কিসের জন্ম নেয়? উদ্ভিদের জন্ম নেয়। এবং সেই উদ্ভিদগুলোকেই কি বলা হয় না? মস। এই যে দেখো মজি কথাটা আছে, শ্যাওলা, আমরা যাকে বাংলা ভাষায় শ্যাওলা বলে থাকি। আর সেই খাঁজে, এলেম গাছের খাঁজে কি হয় না? সেই শ্যাওলা এসে জমে, অর্থাৎ শ্যাওলাগুলোর
একটা বৃদ্ধি দেখা যায়, সেখানে ঘন হয়ে যায়, গুচ্ছ গুচ্ছ আকারে একটা কার্পেট, যেন গ্রিন কার্পেট কেউ বিছিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকেই এটা খেয়াল করেছো, আমাদের এখানে এলএম ট্রি আমরা না দেখতে পেলেও যে কোনো গাছের বাকলে বা ছালে কিন্তু আমরা অনেক সময় এরকম শ্যাওলা আমরা জন্মাতে দেখি। তো কি হচ্ছে না, ওই রকম একটা এলএম ট্রি, এবং এলএম ট্রি হচ্ছে একটা ডিসিডিয়াস গাছ, অর্থাৎ পর্ণমোচী বৃক্ষ, যেটি হয়তো বছরের একটা সময় কি করে না, তার পাতাগুলি সে ঝরিয়ে ফেলে। ঠিক আছে, তো সেই পাতা ঝরা ঋতু এসে, মানে এই ঋতু উপস্থিত হয়েছে, এবং সেখানে স্ট্রং উইন্ড কি করছে, সে এলএম ট্রি থেকে পাতাগুলি আস্তে আস্তে ঝরিয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এসে ধাক্কা দিচ্ছে, এবং আস্তে আস্তে সেই এলএম গাছ থেকে পাতাগুলি ঝরে ঝরে পড়ছে। তো এখানে দেখো পাতাটার আরেকটি বর্ণনা দেওয়া আছে এই ফেডেড কথাটির মাধ্যমে, অর্থাৎ কিনা কালার চেঞ্জ হয়। আমরা যদি নর্মাল আমাদের এখানকারও যেই গাছগুলি রয়েছে আমরা যদি দেখি, যে দেখো একটা সজীবতা থাকে, যখন একটি কচি পাতা জন্মায় একটি গাছে, তার মধ্যে একটা সজীবতা, একটা প্রাণ, অন্যরকম তারুণ্য দেখা যায়। তারপর কিন্তু আস্তে আস্তে সে একটা মানে অন্য কালার পরিণত হয়, যখন তার তারুণ্য আস্তে আস্তে শেষের দিকে যায়, সেটা ইয়েলোইশ হয়ে যায়, একটু হলদেটে হয়, তারপর আস্তে আস্তে ব্রাউনিশ। কিন্তু হলদেটে যখন হয় তখনও কিন্তু যদি দমকা হাওয়া এসে গাছে লাগে, তাহলে সেই পাতাগুলি কি হয় না, ঝরে ঝরে কিন্তু পড়ে যায় অনেক সময়। ইভেন ব্রাউন হলে তো ডেফিনেটলি পড়বেই। তো সেই ফেডেড লিভস মানে যার তারুণ্য চলে গেছে, এবং যে হয়তো এই পাতা ঝরার ঋতুর জন্যই তৈরি হয়ে গেছে, পাতাগুলি ঝরে পড়বে বলেই, সেইটি বোঝানোর জন্য কিন্তু দ্য ফেডেড লিভস এই কথাটি এখানে কবি বলেছেন। তারপরের লাইন, টুয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন, অর্থাৎ এবার কি হচ্ছে না, আস্তে আস্তে সেগুলো কি হচ্ছে না, টুয়েল করছে, অর্থাৎ একটা পাক খাওয়া, একটা সার্কেল করে সার্কেল মোশনে ঘোরা, সেটা হচ্ছে টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান। সেগুলো উইন্ডো প্যান বলতে এখানে পাল্লা, হ্যাঁ, বা তোমার উইন্ডো প্যান, যেখানে তোমার ওই কাঠামোটা রয়েছে, উইন্ডোর যে জানলার যেই স্ট্রাকচারটা রয়েছে সেটাকেই মেনলি বলা হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে না, আস্তে আস্তে পাতাগুলো এসে ধাক্কা খাচ্ছে, খেয়ে টুয়েল করছে, অর্থাৎ পাক খেতে 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 সেইগুলো কোন দিকে যাচ্ছে, ডেফিনেটলি নিচের দিকেই পড়বে। তো সেই জন্য সেইগুলি পড়ে উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, সেগুলো টুয়েল করতে করতে উইন্ডো প্যানে এসে ধাক্কা খেয়ে নিচে যে লেনটি রয়েছে, অর্থাৎ রাস্তাটি রয়েছে, সেখানেও হাজার হাজার পাতা সেখানে রয়েছে। আর বর্তমানে যে পাতাগুলি ওই গাছটি উইন্ডের জন্য ঝরে পড়লো, সেইগুলো সমস্ত কিছু সেই ডাউন লেনে বা রাস্তাতে পড়ে গেল, এবং সেখানে আরো হাজার হাজার পাতার সাথে জয়েন করলো, তাদের সাথে মিশে গেল। তাহলে এখানে শেষ হচ্ছে আজকে আমাদের লেসন 3-র ফার্স্ট স্ট্যাঞ্জা। আমরা নেক্সট পার্টে বাদবাকি যে 3টি স্ট্যাঞ্জা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। যদি আমার এই ক্লাস 9-এর ক্লাসগুলো আপডেটস পেতে চাও, তাহলে ডেফিনেটলি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে তোমরা একদম সঠিক সময়ে আমার এই চ্যানেলে তোমাদের পাঠ্য বিষয়গুলি আপডেটস পেয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের মনে যদি কোনো থাকে প্রশ্ন, তাহলে ডেফিনেটলি আমাকে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।